এবারের নির্বাচনে মানে অন্যান্য যে কোনো বারের নির্বাচনের থেকে যদি আমরা দেখি প্রতিদ্বন্দ্বিতামূলক যে কথাবার্তা চালান বা আদান প্রদান সেগুলো যেমন হচ্ছে, একই সাথে ভোটের যে প্রচার সেটাও আমরা দেখতে পাচ্ছি। তবে এই সব কিছুর পাশাপাশি যদিও সহিংসতাও হচ্ছে, সেটা না হলে হয়তো ভালো হতো। তবে নির্বাচনের যে আমেজটা সেটা এবার ফুটে উঠেছে, বা নির্বাচন আসছে এটা নিয়ে সবার মনের মধ্যে একটা অন্যরকম এমন একটা উন্মাদনা কাজ করছে যে কী হবে কী হবে, একটা না, এটা তো টানটান স্বাভাবিক, উত্তেজনা। কারণ ধরেন মানে ফল তো নির্ধারিত না, মানে একটা হ্যাঁ, নির্বাচন হ্যাঁ। উৎসব মুখর হয়ে ওঠার একটা প্রধান বিষয় হচ্ছে যে মানে ফলটা নির্ধারিত না হওয়া। যদি ধরেন আগে থেকে যদি ফলটা নির্ধারিত থাকে যে কে জিতবে, মানে আগে যেমন আমরা হয়তো মজা করে বলতাম যে এ জিতবে না হলে এ জিতবে, মানে বিষয়টা হচ্ছে এরকম। সো এখন আর ওইটা নাই। মানে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই নির্বাচনে কম্পিটিশন হবে মানে এবার একটা এবং প্রপার নির্বাচন হতে ওই চলেছে, আমেজটা আসবে। আসছে। তবে নির্বাচনে তো অনেক কথাই হচ্ছে, নেট দুনিয়ায় সেম। বাট আমরা যদি একটা স্পেসিফিক একটা পোস্ট ধরে আপনাকে দেখাই, আগে পোস্টটা আমি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন হয়তো। কুমিল্লা 4 আসনের এনসিপি হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি, তিনি হচ্ছে ঋণ খেলাপির কারণে নির্বাচন করতে পারবে না। চেম্বার আদালত থেকে এমন একটা রায় এসেছে, এবং এটার পরবর্তীতে আরও একটা আছে, তবে সেটাও যদি আমি একবার দেখিয়ে দিই আলোচনা করতে সুবিধা হবে। কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন। মানে পুরোটা কি আসলে লড়াকু মনোভাব থেকে হচ্ছে, নাকি আসলে না, একটা প্রতিদ্বন্দ্বিতা বলবো? প্রতিদ্বন্দ্বিতা তো থাকবে এখানে। হাসান আবদুল্লাহ তো তার প্রচারে বলেনি যে আমাদের এটা ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা তো তাদের একটা প্রচারের অংশ। সো সেই ক্ষেত্রে তারা দাবি করতেই পারেন যে সে যেহেতু ঋণ খেলাপি, তার মনোনয়নটা বাতিল করতে হবে। এই বাতিলটা কিন্তু এখানে এভাবে দেখছি আসলে, মানে পাল্টাপাল্টি আবেদন হয়েছে। হাসনাত আবদুল্লাহ যেমন ইলেকশন কমিশনে আবেদন করেছেন মঞ্জুরুলের প্রার্থিতা বাতিলের জন্য এই কারণে, ঋণ খেলাপের কারণে। না, একইভাবে কিন্তু বিএনপি প্রার্থী ঠিক কি কারণে আসলে করেছেন এটা স্পেসিফিক না। এটা তবে কথা স্পেসিফিক না, হচ্ছে হয়তো জানা যাবে কি কারণে, যিনি নিশ্চয়ই বিএনপি কোনো একটা প্রার্থী মানে উদ্যোগ মুন্সি করেছেন। যিনি রয়েছেন, জি। তার যেটা হচ্ছে, তার তো চেম্বার মানে আদালত থেকে একটা রায় এসেছে এবং তার একটি আপিলও করেছেন। বাট এখন পর্যন্ত কিন্তু সেই আপিলের রায়টা আমরা পাইনি। এখন সেই যে আদালতের যে কার্যক্রমটা, সেটার উপর তো কারো নিয়ন্ত্রণ নেই। জি। এখন সেটার উপর বেস করে একটা যখন এসেছে, তখন নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহ বলেছে এটা একটা এখন জায়গা। এইটা কিন্তু একটা হাসনাত আবদুল্লাহ এগেনস্ট এরকম কিছু নেই। মানে এটা কি শুধুই আসলে একটা জাস্ট ছুটতে হবে দেখে কিছু একটা ছুড়ে দিচ্ছি, এরকম ব্যাপারটা কি? এখন আসলে হ্যাঁ, নিশ্চয়ই আমরা আপাত চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। এখন উনি কি হিসাবে বাতিলের আবেদন করেছেন সেটা আমরা আসলে জানি না। জানলে বিষয়টা আরও স্পেসিফিকলি আমাদের পক্ষেও বলা সম্ভব হতো। সুতরাং এইখানে যে আমার বিরুদ্ধে করেছে দেখে আমাকেও করতে হবে এরকম কিনা আসলে এখনই আন্দাজ করা যাচ্ছে না। হয়তো এরকম হতে পারে যে ঠিক আছে, আমার বিরুদ্ধে আমার এই মনোনয়ন বাতিলে আবেদন করেছে, তোমার নামেও একটা করে দিলাম। মানে ঘাত এটা প্রতিঘাত টাইপের মানে একটা এক ব্যাপার হয়ে ধরনের গেছে। প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে হতে পারে। যদি আমরা আরেকটা পোস্ট আপনাকে দেখিনি, তারপর আমি বলছি। যোগসু নির্বাচন, এটা আসলে দেখানোর কিছু নেই। 21 পদের মধ্যে 17টিতে আসলে ছাত্র শিবির প্যানেল জয়ী। আমরা ডাকসু তো এমনটাই দেখলাম যে সেখানেও আসলে ছাত্র শিবিরের একটা বিশাল বলতে পারেন জয় পেয়েছে, একটা বিশাল ব্যবধানে। সো এইটার প্রভাব যদি আমরা মানে আমার এখানে আসলে দুইটা আমি জিনিস নিয়ে একটু কনফিউজ। সেটা হচ্ছে নাম্বার 1, এই যে ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে মেন দলের, এই যে তারা হেরে যাচ্ছে বা পরাজয়টা পাচ্ছে, এটা কি আসলে দায়ভারটা কেন্দ্রীয় দল, মানে যদি আমরা ধরি এটা কি বিএনপির ওপর যাচ্ছে, নাকি আসলে ছাত্র দলের নিজস্ব কার্যক্রমের কারণে হচ্ছে না, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রভাবটা, সেটার কারণে কি আসলে বিএনপি মনস্তাত্ত্বিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছে কিনা, বা তাদের মধ্যে একটা সন্দিহান কাজ করছে কিনা যে জাতীয় নির্বাচনে এমন কিছু হলেও হতে পারে, বা এরকম আসলে আমরা শুনতে পাচ্ছি না, সব জায়গায় এরকম আলাপ হচ্ছে এটাও এরকমটা। ধরেন এটা দুটাও হতে পারে। একটা হচ্ছে এটার প্রভাব পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। দেখুন, দুইটা ভিন্ন জিনিস। যোগসু হচ্ছে ধরেন যোগসুর পরে কেউ বলার চেষ্টা করছেন যে যে ধারাবাহিকভাবে ডাকসু, জাকসু, রকসু এইগুলায় যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে জয় হলো, এটা এক ধরনের জামাতের পক্ষে নির্বাচনী বাবল তৈরি করতে পারে কিনা কিছুটা প্রভাব রাখতে পারে, বিশেষ করে তরুণদের মধ্যে এক ধরনের চিন্তাগত জায়গায়, বিশেষ করে যারা এখানে ভোট দিচ্ছে তাদের তো না, একটা সেটা সার্কেল নিয়ে আছে। কিন্তু বিএনপিও আসলে কিছুটা বলতে পারেন চাপ চাপ বলবো না আমি, বাট তাদের সেটা মাথায় আছে। আমি যদি সিনিয়র মহাসচিব যেটা রয়েছেন, তার একটা মন্তব্য আপনাকে দেখাই। তিনি এমনটা মন্তব্য করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় গবেষণার বিষয়। তার মানে এটা কি আসলে কিছুটা ওই কটাক্ষ করে বলা এরকম টাইপের, যে জয়টা গবেষণা করার বিষয় এরকম, নাকি আসলে তারা ওই জায়গা থেকে যে আসলে গবেষণা করার বিষয়? এখন দুইটাই হতে পারে আসলে। স্পেসিফিকলি এখানে তো বলা যাচ্ছে না, পুরো বক্তব্যটাও শোনা হয়নি। সেক্ষেত্রে আসলে আমরা স্পেসিফিক বলতে পারছি না উনি কি আসলে মানে কোন, আপনি যেটা বললেন কটাক্ষ করে বলেছেন নাকি এটা সিরিয়াসলি বলেছেন। আমার মনে হয় সিরিয়াসলিও বলতে পারেন, কারণ এখানে যেহেতু ধারাবাহিকভাবে তারা জয় পেয়েছে, সেই জায়গায়
এটা নিশ্চয়ই কেন, কোন প্রেক্ষাপটে, কিসের ভিত্তিতে তাদের এই ভিত্তিটা তৈরি হলো বা সাপোর্টার তৈরি হলো, ভোট পাচ্ছে, হ্যাঁ, এটা তো নিশ্চয়ই কারণ ছাত্র দল, তার যে ছাত্র সংগঠন, তাকে তো এই জিনিসটা খুঁজে বের করে ওই প্রতিপক্ষের জায়গাগুলো যদি আপনি যেমন আমাদের কি হয়, প্রতিপক্ষের শক্ত জায়গাগুলো আমাকে খুঁজে বের করতে হয়। দুর্বলতাগুলো হ্যাঁ, আমরা ক্রিকেটেও একই জিনিসটাই দেখি যে আমাকে প্রতিপক্ষ ব্যাটার কোন জায়গায় শক্তিশালী আবার কোন জায়গায় দুর্বল, আমি সেই জায়গাটা যদি বুঝতে পারি তাহলে আমি শক্ত জায়গায় আমি কিন্তু খেলি না, আমি চেষ্টা করি দুর্বল জায়গায় বল, সে কোন জায়গায় দুর্বল। সো এটা এইখানেও এই জায়গাটার জন্য আসলে এটা খুব স্বাভাবিক প্রসেস, মানে রাজনীতির একটা খুব স্বাভাবিক প্রসেস হচ্ছে আসলে প্রতিপক্ষের শক্ত জায়গাগুলো খুঁজে দেখা, দুর্বল জায়গাগুলো খুঁজে দেখা, সেই জায়গা থেকেও আমরা দেখতে পারি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নিশ্চয়ই এই ঘটনা আসলে কোনোভাবেই কাম্য না, তবুও ঘটে গেছে এমন একটা ঘটনা। নিশ্চয়ই জানেন যে মুসাব্বিরকে যে হত্যা করা হয়েছে, এই ঘটনায় আসলে যে মন্তব্যটা সালাউদ্দিন আহমেদ করেছেন যে পরিকল্পিতভাবে মুসাব্বিরকে হত্যা করা হয়েছে নির্বাচন বিরোধীরা এই হত্যাকাণ্ডে। নির্বাচন বিরোধী বলতে কি আসলে আওয়ামী লীগ বুঝাচ্ছে নাকি আসলে আরও অন্য কোনো গোষ্ঠী আছে নাকি শুধু এখন স্পেসিফিকলি বললে তো আসলে উনি নির্বাচন বিরোধী বলতে নির্বাচন যারা চান না এরকমই হয়তো, সেক্ষেত্রে হতে পারে যারা নির্বাচনে অংশ নিতে পারছেন না সেরকম যে সে শক্তি হতে পারে। অথবা ধরেন আমরা অনেক সময় বলি কেউ কেউ নির্বাচন পিছাতে চায়, কেউ কেউ এইরকম আগে হতো, কিন্তু এখন আমরা দেখছি আসলে সবাই, বর্তমানে যে রাজনৈতিক দলগুলো সবাই মোটামুটি যে 12 তারিখের জন্য সবাই প্রস্তুত। সো এইখানে আর তারা কেউ পিছানোর জন্য হয়তো আর প্রস্তুত না। এটা সেক্ষেত্রে আমাদের প্রস্তুত নাকি আসলে বিষয়টা এমন যে চলে এসেছে দেখে প্রস্তুতি নিতেই হচ্ছে, কোনটা? মানে একটা যে চাচ্ছিলাম, মানে শুরুতে যেমন দেখছিলাম ধরেন পলিটিক্সে হয় কি, ধরুন আমি সকালবেলা আপনাকে বললাম যে আপনার সাথে আমি মিরপুরে যাব না, কিন্তু আমার কারণ হচ্ছে ধরেন এই যে এইখানে জ্যাম ট্যাম, আমি দেখলাম যে না আসলে মিরপুরে যাওয়া সম্ভব না, কিন্তু 3টার সময় আপনাকে আমি ফোন করে বললাম যে ঠিক আছে না চলেন মিরপুর যাই আপনার সাথে। এখন কেউ যদি আমাকে কোট করে যে আপনি সকালে বললেন যাবেন না, বিকেলে বললেন যাবেন, মানে অনেক রাজনীতির ক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো আমরা দেই যে সকালে এক কথা বিকেলে এক কথা, কিন্তু এটা বিবেচনা করতে হবে পরিস্থিতি তো আমাকে ডিসিশন পরিবর্তনে এক ধরনের প্রভাব হিসাবে কাজ করে, তাই না? পরিস্থিতির কারণে তো আমরা ডিসিশন বদলাই। সো আমি এক সময় হয়তো চাইতেই পারতাম যে ইলেকশন দেরিতে হোক, সেটার হয়তো তাদের ওই সময় বাস্তবতা ছিল। মানে নির্বাচন বিরোধী যারা, মানে যারা আসলে অংশগ্রহণ করছে না তাদেরকে যদি আমরা ধরি তাহলে বুঝতে পারলাম এই মন্তব্যটা। তবে নির্বাচন দেশের মধ্যে যারা, তারা সবাই চাচ্ছে, তবে পার্শ্ববর্তী দেশও কি আসলে নির্বাচনটা চাচ্ছে? ধরেন কিছুটা পজিটিভ সাইন দিয়েছে। ধরেন আমরা যখন দেখলাম বেগম খালেদা জিয়ার যখন জানাজা এবং যে অনুষ্ঠান বা জানাজা, সেখানে বা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন বাংলাদেশে। ধরেন ভারত চায় যে আওয়ামী লীগ দ্রুত বাংলাদেশের রাজনীতিতে ফিরুক, হ্যাঁ। এখন এইটা তো এটার বাস্তব প্রেক্ষাপটও থাকতে হবে বাংলাদেশের রাজনীতিতে আপাতত অর্থে এই সময়ে, তাই না? এখন কবে ফিরে না ফিরে সেটা হয়তো ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যতের বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী অবস্থান, চিন্তা চেতনা, এগুলোর অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, তাই না? সেই ক্ষেত্রে ভারতে আসলে আমার কাছে মনে হয় যে মানে আগের যে মানে কট্টর বা কিছুটা একটু মানে টাইট অবস্থান, সেখান থেকে কিছুটা শিথিল মনে হচ্ছে আমার কাছে ভারতকে। ওকে, শিথিলের জায়গা বললেন, তবে এই ক্ষেত্রে যদি আমি বলি বিএনপির ব্যাপারে একটা আগে মন্তব্যটা শুনে নিন, তারপরে হচ্ছে আমরা না নিলেও মেনে নিতে হয়। বিএনপি কিন্তু এরকম একটা মাইনকাচিবার মধ্যে এখন আছে যে সে প্রচন্ড পাবলিক প্রেসারের কারণে অনেক কিছু মেনে নিচ্ছে, যে তার ইমেজ ধরে রাখার প্রশ্ন আসছে, সে এটা তার ফার্স্ট অপশন না, এটা তার ফার্স্ট ওপিনিয়ন না, তারপরে সে তার থার্ড ওপিনিয়নটাকে সে তার ইমেজের কারণে মেনে নিচ্ছে, সে স্যাক্রিফাইস করতেছে। কি স্যাক্রিফাইস করছে আসলে, আর হচ্ছে কি বা মেনে নিচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমি খুব কনফিউজড আর কি। এটা হয় মানে ধরেন একটা বড় দলের ক্ষেত্রে এটা হতে পারে বা কৌশলগত জায়গা থেকে অনেক সময় হয়, আমরা অনেক বলি এটা স্বাভাবিকভাবে খুব যে মেনে নিলাম কিন্তু মনে নিতে পারলাম না, সেটা হয়। কিন্তু এটা আসলে আমাদের রাজনীতির কোন জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে ঠিক কোন জিনিসটা মেনে নিচ্ছে। এটা হতে পারে সংস্কারের প্রশ্নে, যে অনেক কিছু সংস্কারের প্রশ্নের ক্ষেত্রে হয়তো ব্যাখ্যা, এটা বারবার বিভিন্ন সময় আলোচনা, যে সংস্কারের ক্ষেত্রে বিএনপি অনেক কিছু হয়তো মেনে নিয়েছে আপাতভাবে, হয়তো ক্ষমতায় যদি সে একটা বড় অংশের মেজরিটি ক্ষমতা পায়, নিরঙ্কুশ
সংখ্যাগরিষ্ঠতা পায়, সেক্ষেত্রে কতটা সংস্কারের পক্ষে থাকবে সেটা একটা প্রশ্ন অনেকে তুলেছেন। কিন্তু বিএনপিকেও কিন্তু এই বাস্তবতাটা আসলে স্বীকার করেই আসতে হয়। 5 আগস্টের বাস্তবতা। তারেক রহমান গণমাধ্যম সাংবাদিকদের সাথে মতবিনিময় যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে 5 আগস্টের আগে ফিরে যাওয়ার আর সুযোগ নাই। সো এটা আসলে এক ধরনের ইঙ্গিত যে ঠিক আছে 5 আগস্টের আগের আসলে আমাদের ফিরে যাওয়ার কি বোঝায়, যে ওই ব্যারিস্টার সময় ফুয়াদের যে রাজনীতি, এই মুহূর্তে ওই যদি সময় যে অবস্থান বলি, নিপীড়নমূলক রাজনীতি, সেই জায়গায় ফিরে যাওয়া সম্ভব নয়। তো তারপরের 5 আগস্ট তো তার মানে আমাকে এক ধরনের সংস্কার, এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সেটা তো তো সেটার আছেই। সাথে যাওয়ার মানে এবং একটা জায়গা আছে। সেটার কথা বারবারই বলছে। তবে ব্যারিস্টার ফুয়াদের এই মুহূর্তে যদি আমরা রাজনৈতিক অবস্থানের কথা বলি, জামাতের যে জোট বলতে পারি সেটার সাথে তিনি আছে, তো বিএনপি বিরোধী কথা বলা তার জন্য খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই নির্বাচন সময়কালীন মানে অবস্থায় আর কি। কিন্তু মানে তার যে মন্তব্যটা ছিল সেটা কি আসলে ইন্টারনালি ইন্ডিকেট করেছে নাকি আসলে এমন কিছু ইন্ডিকেট করার চেষ্টা করেছে যে আমরা সবসময় দেখেছি বাংলাদেশের উপর পাশের দেশ শক্তিশালী ভারত শক্তিশালী হওয়ায় বিভিন্ন দিক থেকে তাদের একটা প্রভাব সবসময় থাকে, তো সেরকম কোনো কিছুকে আসলে ইন্ডিকেট করলো কিনা যে মেনে নেয়ার যে প্রসঙ্গটা, কোনো ধরনের মেনে নেয়ার ব্যাপার আছে কিনা ওইখানে? এখন এইটাও তো ধরেন হয় কি আমাদের দেশে অনেক অভিযোগ আমরা অনেকভাবে করে ফেলি আর কি, ঠিক আছে, হয়তো ভিত্তি আছে কি নাই সেটাও দেখি না, আবার অনেক সময় ভিত্তি থাকলেও বোঝা যায় না। এখন হতে পারে ধরেন বিএনপি এক ধরনের তার তার সে যদি চিন্তা করে আমি ক্ষমতায় আসবো, সেক্ষেত্রে তার এক ধরনের পররাষ্ট্রনৈতিক চিন্তা ভাবনা রয়েছে, প্রতিবেশী সুলভ যে মানে প্রতিবেশীদের সাথে কী ধরনের সম্পর্ক হবে সে ধরনের এক ধরনের চিন্তা থাকে। সেক্ষেত্রে কতটা আসলে ছাড় দিবে কি দিবে না, মানে তাকে মানে আগের মতো আসলে মানে আমরা এই যে শব্দ বিভিন্ন সময় বলি আধিপত্যবাদ বা এক ধরনের আধিপত্য প্রতিষ্ঠার যে জায়গাটা ভারতের ছিল প্রতিবেশীদের উপর থাকে সব সময়, সেই জায়গাটায় কতটা ট্যাকেল দিতে পারবে বা ওইটা স্পষ্টভাবে বলতে পারবে। যে আইন উপদেষ্টা বলেছেন যে একটা অনুষ্ঠানে যে এই আমরা ক্রিকেট প্রসঙ্গে যদি আসি যে এই উনি সব কিছু টেনেই হয়তো বলেছেন যে এই 5 আগস্টের পরে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী যে রাজনীতি সেটা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। এখন এইটা নিয়ে আবার অনেকে প্রশ্ন করবে আসলেই কি মুক্ত হয়েছে কিনা। তিনি দাবি করেছেন মুক্ত হয়েছে, এখন কতটা মুক্ত হয়েছে আসলে নির্বাচনের পরে থাকে কিনা, কোন দল ক্ষমতা আসে, এটা একটা বড় প্রশ্ন। সেটা একটা প্রশ্ন যে এই মুক্তিটা যদি হয়েও থাকে, যতটুকু হয়েছে বা কতটুকু হয়েছে সেটাও একটা পরিমাপ, যতটুকু হয়েছে ততটুকু আসলে থাকবে কিনা সেটা আসলে নির্বাচনের পরে কারা ক্ষমতা আসছে এবং কিভাবে তারা ডিল করে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বিএনপির কথা বলছিলেন যে তারা আসলে গুছাতে চাচ্ছে সবকিছু বা গুছিয়ে নিয়ে আসতে চাচ্ছে, তবে গুছিয়ে নিয়ে আসার প্রসঙ্গ যখন আসলো আমি তাদেরই এক মনোনীত প্রার্থীর একটা ভিডিও আগে আপনাকে দেখাই। খালি বলছি 22 তারিখ থেকে আপনারা নির্বাচনী মাঠে থাকবেন। তিনি শেরপুর 1 আসনের গরিব দুঃখী মানুষ, গুন্ডা পান্ডা ক্যাডার সন্ত্রাস চোর ডাকাত অন্য দলের মানুষ যেই হোক সবাইকে কাছে টেনে নিয়ে আমাদের দলের জন্য যেটা ভালো হয় সেটা করবে, পারবেন তো? মানে আচ্ছা এইখানে ধরেন সে যেটা কি ছিল আসলে মানে গুন্ডা পান্ডা তিনি এভাবে আসলে অফিশিয়ালি বলে দিচ্ছেন হয়তো, মানে আমি জানি না ওনার মনের ভিতর কে ছিল, মানে বলে না যে মনের ভিতরে হয়তো এক ধরনের এক্সপ্রেশন থাকে মানুষ মুখে এক ধরনের, কিন্তু যেটা বলছে সবার সামনে বলছে ওপেন না, আমি সেটাই বলছি যে সে কি মিন করে বলেছেন। যত কিছুই হোক না কেন গুন্ডা পান্ডাদের সুযোগ দেওয়ার তো কোনো সুযোগ নাই, মানে গুন্ডা পান্ডাকে কাছে টানারও সুযোগ নেই, তাহলে গুন্ডা পান্ডা তো সুযোগটা নিবে। আপনি নিশ্চয়ই একজন সন্ত্রাসীকে সুযোগ দিলেন, আপনি ভোটের কারণে তাকে ভালো বললেন বা কাছে টেনে নিলেন, মানে অন্তত সন্ত্রাসী গুন্ডা পান্ডা বা এদেরকে তো কাছে টানার কোনো সুযোগ নেই। আবার ভুলও বলতে পারবেন এটা মনোনীত প্রার্থী তিনি, সামনে নির্বাচন, সেটার কোনো সুযোগ নাই। বিশেষ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর আসলে খুব ইম্পর্টেন্ট। একটু এদিক ওদিক হলেই কিন্তু খুব বড় ধরনের ম্যাসাকার হতে পারে, একদম পরাজয়ের ক্ষেত্র তৈরি করে ফেলতে পারে পর্যন্ত। এবং এটা হবে কিন্তু আপনি যদি এইবার ইলেকশনে যেটা হতে পারে, বিশেষ করে দেখবেন ভোটের ঠিক আগ মুহূর্তে 2 দিন 3 দিন 4 দিন আগে কিংবা প্রচার যখন বন্ধ হয়ে যাবে তারপরের খেলা শুরু হতে পারে সোশ্যাল মিডিয়ায়। দেখবেন যে অমুক প্রার্থীর একটা ভিডিও বের হয়ে গেল, অমুকের একটা কাহিনী বের হয়ে গেল, এগুলো কিন্তু খুব সতর্ক, এরকম একটা বক্তব্য বের হয়ে যাবে, তখন কিন্তু এটা একটা প্রভাব ফেলতে পারে। বক্তব্যটা কি আসলে পুরো বিএনপির দলের কোনো কিছু রিফ্লেক্ট করছে নাকি তার ব্যক্তিগত অবস্থা রিফ্লেক্ট করছে এটা বলার কোনো সুযোগ নাই নিশ্চয়ই। এবং আমার মনে হয় এইসব ক্ষেত্রে দলেরও আসলে এই বক্তব্যগুলো মানে মনিটরিং থাকা দরকার। এরকম কোনো বক্তব্য আসলে সাথে সাথে বিবৃতি দেয়া, বলা
যে এটা আসলে দলের অবস্থান, এটা যে কোনো দলের ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রে হতে পারে। জামাতের দেখবেন অনেক সুইপিং কমেন্ট আসে, জান্নাতের টিকিট বিক্রি, এগুলো আসে তো আসছে না। কিন্তু এটা তো আসলে জামাতের দলীয় কোনো অবস্থান নয়, যে মানে দল থেকে বলছে না যে আপনি এই ভোট দিলে জান্নাতে চলে যাবেন, But তারা কখনো দাবি অস্বীকারও করে করছেন। না। হ্যাঁ, অস্বীকার, কিন্তু এইটাই তাদেরকে স্পষ্ট করা উচিত যে ঠিক আছে এটা আমাদের দলীয় বক্তব্য, তারা কিন্তু স্পষ্ট করছে না এই ক্ষেত্রে। আবার বিএনপিরও এইসব ক্ষেত্রে স্পষ্ট করা উচিত, তারা কিন্তু স্পষ্ট করছে না। ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত নিরাপত্তাজনিত কারণে, না না, আমার কাছে মনে হয় কালকে তো ব্যাখ্যা দিল যে নির্বাচন কমিশন এর এক বা ধরনের, এটা কি আসলে ইসি বলতে অনুরোধ। পারে কিনা এরকম ইসির ইসি পারে, ইসি তো এক ধরনের সতর্ক করে তো প্রথমত সতর্ক করে সবাইকে, তারপরে না সে ব্যবস্থা নেয়। প্রথমেই সে কিন্তু মানে ব্যবস্থা নেয় না, প্রথমে সতর্ক করে যে ঠিক আছে এরকম হলে কিন্তু নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হতে পারে, সেক্ষেত্রে সতর্ক করতে পারে। সেই জায়গা থেকে হয়তো, কারণ আবার নিজেরাও ভাবতে পারে যে ঠিক আছে আমরা এখানে যাচ্ছি, হয়তো বলছিল প্রথম দিকে তারা বললো যে ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে তারা এই সফরটা করছেন, কিন্তু সেক্ষেত্রে তারা নিজেরাও বিবেচনা করতে পারেন যে ঠিক আছে আমরা যদিও বলছি এটা ধর্মীয় সামাজিক অনুষ্ঠানের অংশ হিসাবে, কিন্তু আমরা যদি গিয়ে কোনো কারণে সেটা কোনোভাবে নির্বাচনী প্রচারের যে সূত্র, মানে যে কি বলে নিয়মগুলো আছে বা যেগুলোর বাধা আছে, এগুলো করা যাবে না, সেগুলো যদি কোনো কারণে হয়ে যায়, সেক্ষেত্রে এক ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এবং সেটা স্বয়ং একটা দলের চেয়ারম্যান থাকতে যদি হয়, সেটা নিশ্চয়ই দলের জন্য ভালো হবে না, তাদের ভোটের জন্য ভালো হবে না। সেই তো এটা কি ক্ষেত্রে, সতর্ক ছিল নাকি অনুরোধ ছিল? দুটোর মধ্যে তো পার্থক্য আছে, সতর্ক আর অনুরোধ তো এক না। মানে আসলে অফিসিয়ালি সতর্কই বলতে হবে এখন, কারণ এখানে আপনাকে ইসিকে দেখতে হবে মানে সুপিরিয়র জায়গা থেকে। এখন ইসি হচ্ছে দেশটা চালাচ্ছে ইয়োর থেকে, কারণ ইলেকশনকালীন সময় কিন্তু ইসি সর্বময়, বিশেষ করে প্রশাসনিক ক্ষমতাটা তার হাতেই, তাই না? তো এবং ভোটের ক্ষেত্রেও সে সুপিরিয়র, তো সে অনুরোধ করতেই পারে, কিন্তু সেটা না, আসলে আমার কাছে ভাষাটা হওয়া উচিত সতর্ক করা, আসলে ঠিক আছে এটা করেন না, এটা করলে কিন্তু বিপদ হবে, বা এটা করলে কিন্তু এটা নিয়মটা লঙ্ঘন হবে, যেটাই হোক না কেন, মানে একটা বার্তা হয়তো ছিল। আসলে আমরা আর বেশিক্ষণ স্টে করলে হয়তো আমাদের সময়টা পার হয়ে যাবে, কারণ আলোচনা তো আসলে অনেক করা যায়, শেষ নেই। নেট দুনিয়া এত কিছু থাকে, বাট আসলে আমাদের সময় মানে স্বল্পতা বলবো না, মানে আমাদের সময় বেঁধে দেয়া, সেই জায়গা থেকে আপাতত উঠতে হবে। জি।
সে যেহেতু ইনকিলাবি তার মনোনয়নটা বাতিল করতে হবে। এটা কি শুধুই আসলে একটা জাস্ট ছুটতে হবে দেখে কিছু একটা ছুড়ে দিচ্ছি এরকম ব্যাপারটা? আমি শক্ত জায়গায় আমি কিন্তু খেলি না, আমি চেষ্টা করি দুর্বল জায়গায় সে কোন জায়গায় দুর্বল। বিএনপি মনস্তাত্ত্বিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছে কিনা বা তাদের মধ্যে একটা সন্দিহান কাজ করছে কিনা যে জাতীয় নির্বাচনে এমন কিছু হলেও হতে পারে? বর্তমানে যে রাজনৈতিক দলগুলো সবাই মোটামুটি এই যে 12 তারিখের জন্য সবাই প্রস্তুত। এটা তো কি সেক্ষেত্রে actually আমাদের প্রস্তুত নাকি আসলে বিষয়টা এমন যে চলে এসেছে দেখে প্রস্তুতি নিতেই হচ্ছে? পার্শ্ববর্তী দেশও কি আসলে নির্বাচনটা চাচ্ছে? যত কিছুই হোক না কেন গুন্ডা পান্ডাদের সুযোগ দেওয়ার তো কোনো সুযোগ নাই। প্রচার যখন বন্ধ হয়ে যাবে তারপরের খেলা শুরু হতে পারে সোশ্যাল মিডিয়ায়। দেখবেন যে হয়তো অমুক প্রার্থীর একটা ভিডিও বের হয়ে গেল, অমুকের একটা কাহিনী কিছু বের হয়ে স্ক্যান্ডাল গেল। বের হয়ে গেল কিছু। এবারে নির্বাচনে মানে অন্যান্য যে কোনো বারে নির্বাচনের থেকে যদি আমরা দেখি প্রতিদ্বন্দ্বিতামূলক যে কথাবার্তা চালান বা আদান প্রদান সেগুলো যেমন হচ্ছে, একই সাথে ভোটের যে প্রচার সেটাও আমরা দেখতে পাচ্ছি। তবে এই সব কিছুর পাশাপাশি যদিও সহিংসতাও হচ্ছে, সেটা না হলে হয়তো ভালো হতো। তবে নির্বাচনের যে আমেজটা সেটা এবার ফুটে উঠেছে বা নির্বাচন আসছে এটা নিয়ে সবার মনের মধ্যে একটা অন্যরকম এমন একটা উন্মাদনা কাজ করছে যে কী হবে একটা এটা তো টানটান স্বাভাবিক, উত্তেজনা। কারণ ধরেন মানে ফল তো নির্ধারিত না। মানে একটা নির্বাচন উৎসব মুখর হয়ে ওঠার একটা প্রধান বিষয় হচ্ছে যে মানে ফলটা নির্ধারিত না হওয়া। যদি ধরেন আগে থেকে যদি ফলটা নির্ধারিত থাকে যে কে জিতবে, মানে আগে যেমন আমরা হয়তো মজা করে বলতাম যে এ জিতবে না হলে এ জিতবে, মানে বিষয়টা হচ্ছে এরকম। সো এখন আর ওইটা নাই। মানে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই নির্বাচনে কম্পিটিশন হবে মানে এবার একটা এবং প্রপার নির্বাচন হতে ওই চলেছে। আমেজটা আসবে। আসছে। তবে নির্বাচনে তো অনেক কথাই হচ্ছে, নেট দুনিয়ায় সেম। বাট আমরা যদি একটা স্পেসিফিক একটা পোস্ট ধরে আপনাকে দেখাই, আগে পোস্টটা আমি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন হয়তো। কুমিল্লা 4 আসনের এনসিপি হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি তিনি হচ্ছে ঋণ খেলাপির কারণে নির্বাচন করতে পারবে না। চেম্বার আদালত থেকে এমন একটা রায় এসেছে এবং এটার পরবর্তীতে আরও একটা আছে, তবে সেটাও যদি আমি একবারে দেখিয়ে দিই আলোচনা করতে সুবিধা হবে। কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন। মানে পুরোটা কি আসলে লড়াকু মনোভাব থেকে হচ্ছে নাকি আসলে একটা প্রতিদ্বন্দ্বিতা বলবো? প্রতিদ্বন্দ্বিতা তো থাকবে এখানে। হাসান আবদুল্লাহ তো তার প্রচারে বলেনি যে আমাদের এটা ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা তো তাদের একটা প্রচারের অংশ। সো সেই ক্ষেত্রে তারা দাবি করতেই পারেন যে সে যেহেতু ঋণ খেলাপি তার মনোনয়নটা বাতিল করতে হবে। এবং এই বাতিলটা কিন্তু এখানে এইভাবে দেখছি আসলে মানে পাল্টাপাল্টি আবেদন হয়েছে। হাসনাত আবদুল্লাহ যেমন ইলেকশন কমিশনে আবেদন করেছেন মঞ্জুরুলের প্রার্থিতা বাতিলের জন্য এই কারণে, ঋণ খেলাপের কারণে। একইভাবে কিন্তু বিএনপি প্রার্থী ঠিক কি কারণে আসলে করেছেন এটা স্পেসিফিক না, তবে কথা হচ্ছে হয়তো জানা যাবে কি কারণে নিশ্চয়ই বিএনপি কোনো একটা প্রার্থী মানে উদ্যোগ মুন্সি করেছেন। যিনি রয়েছেন জি। তার যেটা হচ্ছে তার তো চেম্বার মানে আদালত থেকে একটা রায় এসেছে এবং তার একটি আপিলও করেছেন, বাট এখন পর্যন্ত কিন্তু সেই আপিলের রায়টা আমরা পাইনি। এখন সেই যে আদালতের যে কার্যক্রমটা সেটার উপর তো কারো নিয়ন্ত্রণ নেই। জি। এখন সেটার উপর বেস করে একটা যখন এসেছে তখন নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহ বলেছে এটা একটা জায়গা। এখন এইটা কিন্তু হাসনাত আবদুল্লাহ এগেনস্ট এরকম কিছু নেই, মানে এটা কি শুধুই আসলে একটা জাস্ট ছুটতে হবে দেখে কিছু একটা ছুড়ে দিচ্ছি এরকম ব্যাপারটা কি? এখন আসলে হ্যাঁ নিশ্চয়ই আমরা আপাত চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। এখন উনি কি হিসাবে বাতিলের আবেদন করেছেন সেটা আমরা আসলে জানি না। জানলে বিষয়টা আরও স্পেসিফিকলি আমাদের পক্ষেও বলা সম্ভব হতো। সুতরাং এইখানে যে আমার বিরুদ্ধে করেছে দেখে আমাকেও করতে হবে এরকম কিনা আসলে এখনই আন্দাজ করা যাচ্ছে না। হয়তো এরকম হতে পারে যে ঠিক আছে আমার বিরুদ্ধে আমার এই মনোনয়ন বাতিলে আবেদন করেছে তোমার নামেও একটা করে দিলাম, মানে ঘাত প্রতিঘাত টাইপের মানে একটা এক ব্যাপার হয়ে ধরনের গেছে। প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে হতে পারে। যদি আমরা আরেকটা পোস্ট আপনাকে দেখিনি তারপর আমি বলছি, যকসু নির্বাচন এটা আসলে দেখানোর কিছু নেই। 21 পদের মধ্যে 17টিতে আসলে ছাত্র শিবির প্যানেল জয়ী। আমরা ডাকসু তো এমনটাই দেখলাম যে সেখানেও আসলে ছাত্র শিবিরের একটা বিশাল বলতে পারেন জয় পেয়েছে একটা বিশাল ব্যবধানে। সো এইটার প্রভাব যদি আমরা মানে আমার এখানে আসলে দুইটা আমি জিনিস নিয়ে একটু কনফিউজ। সেটা হচ্ছে নাম্বার 1, এই যে ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে মেন দলের, এই যে তারা হেরে যাচ্ছে বা পরাজয়টা পাচ্ছে, এটা কি আসলে দায়ভারটা কেন্দ্রীয় দল মানে যদি আমরা ধরি এটা কি বিএনপির ওপর যাচ্ছে নাকি আসলে ছাত্র দলের নিজস্ব কার্যক্রমের কারণে হচ্ছে না, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রভাবটা সেটার কারণে কি আসলে বিএনপি মনস্তাত্ত্বিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছে কিনা বা তাদের মধ্যে একটা সন্দিহান কাজ করছে কিনা যে জাতীয় নির্বাচনে এমন কিছু হলেও হতে পারে বা এরকম আসলে আমরা শুনতে পাচ্ছি। না এরকম এটাও ধরেন এটা দুটো হতে পারে। একটা হচ্ছে এটার প্রভাব পড়তেও পারে আবার নাও পড়তে পারে। দেখুন দুইটা ভিন্ন জিনিস। যকসু হচ্ছে ধরেন যকসুর পরে কেউ বলার চেষ্টা করছেন যে ধারাবাহিকভাবে ডাকসু জাকসু রকসু এইগুলায় যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে জয় হলো এটা এক ধরনের জামাতের পক্ষে নির্বাচনী বাবল তৈরি করতে পারে কিনা কিছুটা প্রভাব রাখতে পারে, বিশেষ করে তরুণদের মধ্যে এক ধরনের চিন্তাগত জায়গায়, বিশেষ করে যারা এখানে ভোট দিচ্ছে তাদের তো একটা না সেটা নিয়ে কিন্তু বিএনপিও আসলে কিছুটা বলতে পারেন চাপ
চাপ বলবো না আমি, বাট তাদের সেটা মাথায় আছে। আমি যদি সিনিয়র মহাসচিব যেটা রয়েছেন তার একটা মন্তব্য আপনাকে দেখাই, তিনি এমনটা মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় গবেষণার বিষয়। তার মানে এটা কি আসলে কিছুটা ওই কটাক্ষ করে বলা এরকম টাইপের যে জয়টা গবেষণা করার বিষয় এরকম, নাকি আসলে তারা ওই জায়গা থেকে যে আসলে গবেষণা করার বিষয়? এখন দুইটাই হতে পারে আসলে। স্পেসিফিকলি এখানে তো বলা যাচ্ছে না, পুরো বক্তব্যটাও শোনা হয়নি, সেক্ষেত্রে আসলে আমরা স্পেসিফিক বলতে পারছি না উনি কি আসলে মানে কোন, আপনি যেটা বললেন কটাক্ষ করে বলেছেন নাকি এটা সিরিয়াসলি বলেছেন। আমার মনে হয় সিরিয়াসলিও বলতে পারেন, কারণ এখানে যেহেতু ধারাবাহিকভাবে তারা জয় পেয়েছে, সেই জায়গায় এটা নিশ্চয়ই কেন, কোন প্রেক্ষাপটে, কিসের ভিত্তিতে তাদের এই ভিত্তিটা তৈরি হলো বা সাপোর্টার তৈরি হলো, ভোট পাচ্ছে, হ্যাঁ এটা তো নিশ্চয়ই কারণ ছাত্র দল, তার যে ছাত্র সংগঠন, তাকে তো এই জিনিসটা খুঁজে বের করে ওই প্রতিপক্ষের জায়গাগুলো, যদি আপনি যেমন আমাদের কি হয়, প্রতিপক্ষের শক্ত জায়গাগুলো আমাকে খুঁজে বের করতে হয়, দুর্বলতাগুলো খুঁজে আমরা বের করতে। ক্রিকেটেও একই জিনিসটাই দেখি যে আমাকে প্রতিপক্ষ ব্যাটার কোন জায়গায় শক্তিশালী আবার কোন জায়গায় দুর্বল, আমি সেই জায়গাটা যদি বুঝতে পারি তাহলে আমি শক্ত জায়গায় আমি কিন্তু খেলি না, আমি চেষ্টা করি দুর্বল জায়গায় বল, সে কোন জায়গায় দুর্বল। সো এটা এইখানেও এই জায়গাটার জন্য আসলে এটা খুব স্বাভাবিক প্রসেস, মানে রাজনীতির একটা খুব স্বাভাবিক প্রসেস হচ্ছে আসলে প্রতিপক্ষের শক্ত জায়গাগুলো খুঁজে দেখা, দুর্বল জায়গাগুলো খুঁজে দেখা, সেই জায়গা থেকেও আমরা দেখতে পারি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টা। নিশ্চয়ই এই ঘটনা আসলে কোনোভাবেই কাম্য না, তবুও ঘটে গেছে এমন একটা ঘটনা। নিশ্চয়ই জানেন যে মুসাব্বিরকে যে হত্যা করা হয়েছে, স্বেচ্ছাসেবক দলের একজন প্রার্থী তিনি। কিন্তু এই ঘটনায় আসলে যে মন্তব্যটা সালাউদ্দিন আহমেদ করেছেন যে পরিকল্পিতভাবে মুসাব্বিরকে হত্যা করা হয়েছে নির্বাচন বিরোধীরা এই হত্যাকাণ্ডে। নির্বাচন বিরোধী বলতে কি আসলে আওয়ামী লীগ বোঝাচ্ছে, নাকি আসলে আরও অন্য কোনো গোষ্ঠী আছে, নাকি শুধু এখন স্পেসিফিকলি বললে তো আসলে উনি নির্বাচন বিরোধী বলতে নির্বাচন যারা চান না এরকমই হয়তো, সেক্ষেত্রে হতে পারে যারা নির্বাচনে অংশ নিতে পারছেন না সেরকম যে সে শক্তি হতে পারে। অথবা ধরেন আমরা অনেক সময় বলি কেউ কেউ নির্বাচন পিছাতে চায়, কেউ কেউ এইরকম আগে হতো, কিন্তু এখন আমরা দেখছি আসলে সবাই, বর্তমানে যে রাজনৈতিক দলগুলো সবাই মোটামুটি যে 12 তারিখের জন্য সবাই প্রস্তুত। সো এইখানে আর তারা কেউ পিছানোর জন্য হয়তো আর প্রস্তুত না। এটা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের প্রস্তুত নাকি আসলে বিষয়টা এমন যে চলে এসেছে দেখে প্রস্তুতি নিতেই হচ্ছে, কোনটা? মানে একটা যে চাচ্ছিলাম, মানে শুরুতে যেমন দেখছিলাম না, ধরেন নির্বাচন- পলিটিক্সে হয় কি, ধরুন আমি সকালবেলা আপনাকে বললাম যে আপনার সাথে আমি মিরপুরে যাব না, কিন্তু আমার কারণ হচ্ছে ধরেন এই যে এখানে জ্যাম ট্যাম, আমি দেখলাম যে না আসলে মিরপুরে যাওয়া সম্ভব না, কিন্তু 3টার সময় আপনাকে আমি ফোন করে বললাম যে ঠিক আছে, না চলেন মিরপুর যাই আপনার সাথে। এখন কেউ যদি আমাকে কোট করে যে আপনি সকালে বললেন যাবেন না, বিকেলে বললেন যাবেন, মানে অনেক রাজনীতির ক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো আমরা দেই যে সকালে এক কথা, বিকেলে এক কথা, বিকেল আর কথা। কিন্তু এটা বিবেচনা করতে হবে পরিস্থিতি তো আমাকে ডিসিশন পরিবর্তনে এক ধরনের প্রভাব হিসাবে কাজ করে, তাই না? পরিস্থিতির কারণে তো আমরা ডিসিশন বদলাই। সো আমি এক সময় হয়তো চাইতেই পারতাম যে ইলেকশন দেরিতে হোক, সেটার হয়তো তাদের ওই সময় বাস্তবতা ছিল। মানে নির্বাচন বিরোধী যারা, মানে যারা আসলে অংশগ্রহণ করছে না, তাদেরকে যদি আমরা ধরি তাহলে বুঝতে পারলাম এই মন্তব্যটা। তবে নির্বাচন দেশের মধ্যে যারা, তারা সবাই চাচ্ছে, তবে পার্শ্ববর্তী দেশও কি আসলে নির্বাচনটা চাচ্ছে? ধরেন কিছুটা পজিটিভ সাইন দিয়েছে। ধরেন আমরা যখন দেখলাম বেগম খালেদা জিয়ার যখন জানাজা এবং যে অনুষ্ঠান বা জানাজা, সেখানে বা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন বাংলাদেশে। ধরেন ভারত চায় যে আওয়ামী লীগ দ্রুত বাংলাদেশের রাজনীতিতে ফিরুক, হ্যাঁ। এখন এইটা তো এটার বাস্তব প্রেক্ষাপটও থাকতে হবে বাংলাদেশের রাজনীতিতে আপাতত অর্থে এই সময়ে, তাই না? এখন কবে ফিরে না ফিরে সেটা হয়তো ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যতের বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী অবস্থান, চিন্তা চেতনা, এগুলোর অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, তাই না? সেই ক্ষেত্রে ভারতেও আসলে আমার কাছে মনে হয় যে মানে আগের যে মানে কট্টর বা কিছুটা একটু মানে টাইট অবস্থান, সেখান থেকে কিছুটা শিথিল মনে হচ্ছে আমার কাছে ভারতকে। ওকে, শিথিলের জায়গায় বললেন, তবে এই ক্ষেত্রে যদি আমি বলি বিএনপির ব্যাপারে একটা আগে মন্তব্যটা শুনে নিন, তারপরে যে হচ্ছে আমরা মনে না নিলেও মেনে নিতে হয়। বিএনপি কিন্তু এরকম একটা মাইনকাচিবার মধ্যে এখন আছে যে সে প্রচন্ড পাবলিক প্রেশারের কারণে অনেক কিছু মেনে নিচ্ছে, যে তার ইমেজ ধরে রাখার প্রশ্ন আসছে, সে এটা তার ফার্স্ট অপশন না, এটা তার ফার্স্ট ওপিনিয়ন না, তারপরে সে তার থার্ড ওপিনিয়নটাকে সে তার ইমেজের কারণে মেনে নিচ্ছে, সে স্যাক্রিফাইস করতেছে। কি স্যাক্রিফাইস করছে আসলে, আর হচ্ছে কি বা মেনে নিচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমি খুব কনফিউজড আর কি।
এটা হয় মানে ধরেন একটা বড় দলের ক্ষেত্রে এটা হতে পারে বা কৌশলগত জায়গা থেকে অনেক সময় হয়, আমরা অনেক বলি এটা স্বাভাবিকভাবে খুব যে মেনে নিলাম কিন্তু মনে নিতে পারলাম না, সেটা হয়। কিন্তু এটা আসলে আমাদের রাজনীতির কোন জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে ঠিক কোন জিনিসটা মেনে নিচ্ছে। এটা হতে পারে সংস্কারের প্রশ্নে, যে অনেক কিছু সংস্কারের প্রশ্নের ক্ষেত্রে হয়তো ব্যাখ্যা, এটা বারবার বিভিন্ন সময় আলোচনা, যে সংস্কারের ক্ষেত্রে বিএনপি অনেক কিছু হয়তো মেনে নিয়েছে আপাতভাবে, হয়তো ক্ষমতায় যদি সে একটা বড় অংশের মেজরিটি ক্ষমতা পায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, সেক্ষেত্রে কতটা সংস্কারের পক্ষে থাকবে সেটা একটা প্রশ্ন অনেকে তুলেছেন। কিন্তু বিএনপিকেও কিন্তু এই বাস্তবতাটা আসলে স্বীকার করেই আসতে হয়। 5 আগস্টের বাস্তবতা, তারেক রহমান গণমাধ্যম সাংবাদিকদের সাথে মতবিনিময় যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে 5 আগস্টের আগে ফিরে যাওয়ার আর সুযোগ নাই। সো এটা আসলে এক ধরনের ইঙ্গিত যে ঠিক আছে 5 আগস্টের আগের আসলে আমাদের ফিরে যাওয়ার কি বোঝায়, যে ওই ব্যারিস্টার সময় ফদের যে রাজনীতি, এই মুহূর্তে ওই যদি সময় যে অবস্থান বলি- নিপীড়নমূলক রাজনীতি, সেই জায়গায় ফিরে যাওয়া সম্ভব নয়। তো তারপরের 5 আগস্ট তো তার মানে আমাকে এক ধরনের সংস্কার, এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, সেটা তো তো সেটার আছেই। সাথে যাওয়ার মানে এবং একটা জায়গা আছে। সেটার কথা বারবারই বলছে। তবে ব্যারিস্টার ফুয়াদের এই মুহূর্তে যদি আমরা রাজনৈতিক অবস্থানের কথা বলি, জামাতের যে জোট বলতে পারি সেটার আচ্ছা। সাথে তিনি আছে, তো বিএনপি বিরোধী কথা বলা তার জন্য খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই নির্বাচন সময়কালীন মানে অবস্থায় আর কি। কিন্তু মানে তার যে মন্তব্যটা ছিল সেটা কি আসলে ইন্টারনালি ইন্ডিকেট করেছে, নাকি আসলে এমন কিছু ইন্ডিকেট করার চেষ্টা করেছে যে আমরা সবসময় দেখেছি বাংলাদেশের ওপর পাশের দেশ শক্তিশালী, ভারত শক্তিশালী হওয়ায় বিভিন্ন দিক থেকে তাদের একটা প্রভাব সবসময় থাকে, তো সেরকম কোনো কিছুকে আসলে ইন্ডিকেট করলো কিনা, যে মেনে নেয়ার যে প্রসঙ্গটা, কোনো ধরনের মেনে নেয়ার ব্যাপার আছে কিনা ওইখানে? এখন এইটাও তো ধরেন হয় কি আমাদের দেশে অনেক অভিযোগ আমরা অনেকভাবে করে ফেলি আর কি, ঠিক আছে, হয়তো ভিত্তি আছে কি নাই সেটাও দেখি না, আবার অনেক সময় ভিত্তি থাকলেও বোঝা যায় না। এখন হতে পারে ধরেন বিএনপি এক ধরনের তার তার সে যদি চিন্তা করে আমি ক্ষমতায় আসবো, সেক্ষেত্রে তার এক ধরনের পররাষ্ট্রনৈতিক চিন্তা ভাবনা রয়েছে, প্রতিবেশী সুলভ যে মানে প্রতিবেশীদের সাথে কী ধরনের সম্পর্ক হবে সে ধরনের এক ধরনের চিন্তা থাকে। সেক্ষেত্রে কতটা আসলে ছাড় দিবে কি দিবে না, মানে তাকে মানে আগের মতো আসলে মানে আমরা এই যে শব্দ বিভিন্ন সময় বলি আধিপত্যবাদ বা এক ধরনের আধিপত্য প্রতিষ্ঠার যে জায়গাটা ভারতের ছিল প্রতিবেশীদের উপর থাকে সব সময়, সেই জায়গাটায় কতটা ট্যাকেল দিতে পারবে বা ওইটা স্পষ্টভাবে বলতে পারবে। যে আইন উপদেষ্টা বলেছেন যে একটা অনুষ্ঠানে যে এই আমরা ক্রিকেট প্রসঙ্গে যদি আসি, যে এই উনি সব কিছু টেনেই হয়তো বলেছেন যে এই 5 আগস্টের পরে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী যে রাজনীতি সেটা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। এখন এইটা নিয়ে আবার অনেকে প্রশ্ন করবে আসলেই কি মুক্ত হয়েছে কিনা। তিনি দাবি করেছেন মুক্ত হয়েছে, এখন কতটা মুক্ত হয়েছে আসলে নির্বাচনের পরে থাকে কিনা, কোন দল ক্ষমতা আসে, এটা একটা নির্বাচনের বড় পরে প্রশ্ন। সেটা একটা প্রশ্ন, যে এই মুক্তিটা যদি হয়েও থাকে, যতটুকু হয়েছে বা কতটুকু হয়েছে সেটাও একটা পরিমাপের, যতটুকু হয়েছে ততটুকু আসলে থাকবে কিনা সেটা আসলে নির্বাচনের পরে কারা ক্ষমতা আসছে এবং তাদের কিভাবে তারা উপর ডিল নির্ভর করে করছে। সেটা বিএনপির কথা বলছিলেন যে তারা আসলে গুছাতে চাচ্ছে সবকিছু বা গুছিয়ে নিয়ে আসতে চাচ্ছে। তবে গুছিয়ে নিয়ে আসার প্রসঙ্গ যখন আসলো, আমি তাদেরই এক মনোনীত প্রার্থীর একটা ভিডিও আগে আপনাকে দেখাই। খালি বলছি 22 তারিখ থেকে আপনারা নির্বাচনী মাঠে থাকবেন। তিনি শেরপুর সাধারণ 1 মানুষ, আসনের গরিব দুঃখী মানুষ, গুন্ডা পান্ডা ক্যাডার সন্ত্রাস চোর ডাকাত অন্য দলের মানুষ যেই হোক সবাইকে কাছে টেনে নিয়ে আমাদের দলের জন্য যেটা ভালো হয় সেটা করবে, পারবেন তো? মানে আচ্ছা এইখানে ধরেন সে যেটা কি ছিল বলছে, আসলে মানে গুন্ডা পান্ডা, মানে- তিনি এভাবে আসলে অফিশিয়ালি বলে দিচ্ছেন, হয়তো বক্তব্য মানে দিচ্ছেন। আমি জানি না ওনার মনের ভিতর কে ছিল, মানে বলে না যে মনের ভিতরে হয়তো এক ধরনের এক্সপ্রেশন থাকে, মানুষ মুখে এক ধরনের, কিন্তু যেটা বলছে না, সবার সেক্ষেত্রে- সামনে বলছে ওপেন। না আমি সেটাই বলছি যে সে কি মিন করে বলেছেন। যত কিছুই হোক না কেন গুন্ডা পান্ডাদের সুযোগ দেওয়ার তো কোনো সুযোগ নাই, না। মানে গুন্ডা পান্ডাকে কাছে টানারও সুযোগ নেই, তাহলে গুন্ডা পান্ডা তো সেই সুযোগটা নিবে। আপনি নিশ্চয়ই একজন সন্ত্রাসীকে সুযোগ দিলেন, আপনি ভোটের কারণে তাকে ভালো বললেন বা কাছে টেনে নিলেন, মানে অন্তত সন্ত্রাসী গুন্ডা পান্ডা বা এদেরকে তো কাছে টানার কোনো সুযোগ নাই। আবার ভুলও সেটা- বলতে পারবেন, এটা মনোনীত প্রার্থী, তিনি সামনে নির্বাচন, হ্যাঁ, এরকম সেইটার একটা কোনো সময়। সুযোগ নাই। বিশেষ করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর আসলে খুব ইম্পর্টেন্ট। একটু এদিক ওদিক হলেই কিন্তু খুব বড় ধরনের ম্যাসাকার হতে পারে, একদম পরাজয়ের ক্ষেত্র তৈরি করে ফেলতে পারে পর্যন্ত। এবং এটা হবে কিন্তু আপনি যদি এইবার ইলেকশনে যেটা হতে পারে, বিশেষ করে দেখবেন ভোটের ঠিক আগ মুহূর্তে 2 দিন 3 দিন 4 দিন আগে, কিংবা প্রচার যখন বন্ধ হয়ে যাবে তারপরের খেলা শুরু হতে পারে সোশ্যাল মিডিয়ায়। দেখবেন যে হয়তো অমুক প্রার্থীর একটা ভিডিও বের হয়ে গেল, অমুকের একটা কাহিনী কিছু বের হয়ে scandal গেল, বের হয়ে গেল, কিছু একটা তো হয়ে গেল। এগুলা কিন্তু খুব সতর্ক, এরকম একটা বক্তব্য বের হয়ে যাবে, তখন কিন্তু তবে এটা এক তার ধরনের এই প্রভাব ফেলতে পারে। বক্তব্যটা কি আসলে পুরো বিএনপির দলের কোনো কিছু রিফ্লেক্ট করছে, নাকি তার
ব্যক্তিগত এটা অবস্থান। রিফ্লেক্ট করছে এটা বলার কোনো সুযোগ নাই নিশ্চয়ই। এবং আমার মনে হয় এইসব ক্ষেত্রে দলেরও আসলে এই বক্তব্যগুলো মানে মনিটরিং থাকা দরকার। এরকম কোনো বক্তব্য আসলে সাথে সাথে বিবৃতি দেয়া, বলা যে এটা আসলে দলের অবস্থান, এটা যে কোনো দলের ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রে হতে পারে। জামাতের দেখবেন অনেক সুইপিং কমেন্ট আসে, জান্নাতের টিকিট বিক্রি, এগুলো আসে তো আসছে না, কিন্তু এটা তো আসলে জামাতের দলীয় কোনো অবস্থান নয় যে মানে দল থেকে বলছে না যে আপনি ভোট দিলে জান্নাতে চলে যাবেন, But তারা কখনো দাবি অস্বীকার করে করছেন। না। হ্যাঁ, অস্বীকার, কিন্তু এইটাই তাদেরকে স্পষ্ট করা উচিত যে ঠিক আছে এটা আমাদের দলীয় বক্তব্য, তারা কিন্তু স্পষ্ট করছে না এই ক্ষেত্রে। আবার বিএনপিরও এইসব ক্ষেত্রে স্পষ্ট করা উচিত, তারা কিন্তু স্পষ্ট করছে না। ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত নিরাপত্তাজনিত কারণে, না না, আমার কাছে মনে হয় কালকে তো ব্যাখ্যা দিল যে নির্বাচন কমিশন এর এক বা ধরনের, এটা কি আসলে ইসি বলতে পারে কিনা এরকম ইসি পারে, ইসি তো এক ধরনের সতর্ক করে, তো প্রথমত সতর্ক করে সবাইকে, তারপরে না সে ব্যবস্থা নেয়। প্রথমেই সে কিন্তু মানে ব্যবস্থা নেয় না, প্রথমে সতর্ক করে যে ঠিক আছে এরকম হলে কিন্তু নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হতে পারে, সেক্ষেত্রে সতর্ক করতে পারে। সেই জায়গা থেকে হয়তো, কারণ আবার নিজেরাও ভাবতে পারে যে ঠিক আছে আমরা এখানে যাচ্ছি, হয়তো বলছিল প্রথম দিকে তারা বলল যে ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে তারা এই সফরটা করছেন, কিন্তু সেক্ষেত্রে তারা নিজেরাও বিবেচনা করতে পারেন যে ঠিক আছে আমরা যদিও বলছি এটা ধর্মীয় সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে, কিন্তু আমরা যদি গিয়ে কোনো কারণে সেটা কোনোভাবে নির্বাচনী প্রচারের যে সূত্র মানে যে কি বলে নিয়মগুলো আছে বা যেগুলোর বাধা আছে এগুলো করা যাবে না, সেগুলো যদি কোনো কারণে হয়ে যায় সেক্ষেত্রে এক ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এবং সেটা স্বয়ং একটা দলের চেয়ারম্যান থাকতে যদি হয় সেটা নিশ্চয়ই দলের জন্য ভালো হবে না, তাদের ভোটের জন্য ভালো হবে না। সেই তো এটা কি ক্ষেত্রে, সতর্ক ছিল নাকি অনুরোধ ছিল? দুটোর মধ্যে তো পার্থক্য আছে, সতর্ক আর অনুরোধ তো এক না। মানে আসলে অফিসিয়ালি সতর্কই বলতে হবে এখন, কারণ এখানে আপনাকে ইসিকে দেখতে হবে মানে সুপিরিয়র জায়গা থেকে। এখন ইসি হচ্ছে দেশটা চালাচ্ছে এই অর্থে, কারণ ইলেকশনকালীন সময় কিন্তু ইসি সর্বময়, বিশেষ করে প্রশাসনিক ক্ষমতাটা তার হাতেই, তাই না? তো এবং ভোটের ক্ষেত্রেও সে সুপিরিয়র, তো সে অনুরোধ করতেই পারে, কিন্তু সেটা না আসলে আমার কাছে ভাষাটা হওয়া উচিত সতর্ক করা। আসলে ঠিক আছে এটা করেন না, এটা করলে কিন্তু বিপদ হবে, বা এটা করলে কিন্তু এটা নিয়মটা লঙ্ঘন হবে, যেটাই হোক না কেন, মানে একটা বার্তা হয়তো ছিল। আসলে আমরা আর বেশিক্ষণ স্টে করলে হয়তো আমাদের সময়টা পার হয়ে যাবে, কারণ আলোচনা তো আসলে অনেক করা যায়, শেষ নেই, নেট দুনিয়া এত কিছু থাকে, বাট আসলে আমাদের সময় মানে স্বল্পতা বলবো না, মানে আমাদের সময় বেঁধে দেয়া, সেই জায়গা থেকে আপাতত উঠতে হবে। জি।